সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালিস্ট হসপিটাল কাশিমপুর গাজীপুর এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা হেড ইনজুরি নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিশেষ করে ঈদের এই ছুটির সময়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা সড়কজনিত দুর্ঘটনার কারণ অনেক বেড়ে যায় এবং এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন আঘাতজনিত মাথার যে সমস্যাগুলো হয়ে থাকে, যে অনেক সময় ছাদ থেকে পড়ে যায়, অনেক সময় যে কাজ উঁচু স্থানে কাজ করার সময় অনেকেই পড়ে যায়, অনেকে ঘরের ভিতরেও কিন্তু পড়ে যে মাথায় আঘাত পেতে পারে। এই হেড ইনজুরির আসলে সঠিক চিকিৎসা কী এবং সবচেয়ে বড় প্রয়োজনীয় কথাটি হচ্ছে যে যথাযথ সময়ে যদি এর চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু এর পরিণতিটি কিন্তু ভয়াবহ হতে পারে। কাজে এই হেড ইনজুরি এখন কিন্তু আমাদের আসলেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সমগ্র বাংলাদেশে আমরা চিন্তা করছি বা চিন্তা করি যে যখনই হেড ইনজুরি হয় তখন সবচেয়ে দ্রুততম সময়ে এর সেবাটি কোথায় পাওয়া যায় এবং সেটি যদি রাস্তার ধারের কোনো জায়গাতে বড় কোনো মহাসড়কে হয়ে থাকে তাহলে এর পাশাপাশি যে হসপিটালগুলো রয়েছে তাদের উপর কিন্তু এটি দায়িত্ব এবং বিশেষ করে তাদের সেটি ম্যানেজ করার দায়িত্ব কিন্তু চলে আসে। এবং সেক্ষেত্রে আমরা আজকের আমাদের অনুষ্ঠানের যারা আমাদের পাওয়ার্ড বাই যাদের মাধ্যমে হচ্ছে আমাদের বলছিলাম যে স্পেশালাইজড কেপিজে স্পেশালাইজড হসপিটাল, যেটি একেবারেই রোডের একটি ধারের একটি হসপিটাল এবং আমরা সম্প্রতিও দেখেছি যখন তামিম ইকবাল যখন অসুস্থ হলেন বিকেএসপি থেকে সবচেয়ে দ্রুততম সময়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে ইমার্জেন্সিতে এবং কার্ডিয়াক ক্যাথে যথাযথ সময় চিকিৎসা করার কারণে কিন্তু উনি তার প্রাণ ফিরে পেয়েছিলেন এবং যথাযথভাবে আবার ফিরে এসেছেন আমাদের মাঝে। এই জায়গাটির কথা আমরা উল্লেখ করতে চাই যে একটি স্থাপনা শুধুমাত্র একটি স্থাপনাই নয়, বরঞ্চ এর প্রয়োজনীয় যে চিকিৎসা ব্যবস্থাটি রয়েছে সেটিও কিন্তু একই সঙ্গে গুরুত্বপূর্ণ, যেটি কেপিজি স্পেশালাইজড হসপিটাল করে আসছে। আমরা তাদের পক্ষ থেকে আজকে আমরা অনুষ্ঠানটি স্পন্সর করছি এবং আমরা আজকের অতিথির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, কনসালটেন্ট নিউরোসার্জারি, কেপিজি স্পেশালিস্ট হসপিটাল কাশিমপুর গাজীপুর। আপনাকে স্বাগত ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম। আমাদের সঙ্গে আরও অনলাইনে যুক্ত রয়েছেন ডাক্তার লুনিক রলি সর্দার, কনসালটেন্ট ইমার্জেন্সি মেডিসিন, কুইন্স হসপিটাল লন্ডন, অনারি সিনিয়র লেকচারার ও কো লিড কুইন মেডি ইউনিভার্সিটি লন্ডন এবং ফ্যাকাল্টি লিড প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। ডাক্তার লুনিক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আচ্ছা, আমি প্রথমে ডাক্তার শরীফুল আপনার কাছ দিয়েই আসলে শুরু করতে চাই। বিশেষ করে হেড ইনজুরি এই বিষয়টি কিন্তু ব্যাপক পরিচিত সবার কাছে, যে সবাই বলে মাথায় আঘাতের চেয়ে হেড ইনজুরি আরও বেশি সর্বাধিক পরিচিত এবং সর্বস্তরের মানুষের কাছে। আসলে হেড ইনজুরি বলতে আমরা কি বুঝি, যদি আমরা প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিকভাবে যদি এটিকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আসলে কি বলবো আসলে হেড ইনজুরিকে? মাথায় যে কোনো রকমের আঘাত, এটা হতে পারে শুধুমাত্র মাথার চামড়া কেটে গেছে, হতে পারে মাথার খুলি হাড্ডি ভেঙে গেছে, অথবা মস্তিষ্কে কোনো ধরনের আঘাত। এটা যে কথা আপনি বলছিলেন ভাইয়া, যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমাদের দেশে সবচেয়ে বেশি কমন। এর সঙ্গে আছে যে কাজ করতে করতে উপর থেকে মানুষ পড়ে যায়, অ্যাক্সিডেন্টালি পড়ে যায়। ডোমেস্টিক ভায়োলেন্সও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হলো স্পোর্টস ইনজুরি। যেমন আমি যদি কিছুদিন আগের কথা চিন্তা করি, যখন রমন লাম্বা ছিলেন আমাদের আবহাওয়াতে, তো উনি তো মাথায় বল লাগার পরে চলে আসছিলেন তদন্ত পিজি হাসপাতালে। আসার পরে ওনাকে বলা হয়েছিল যে আপনি একটু অবজারভেশনে থাকেন। উনি বললেন আমি ফিল্ডিং ওয়েল, আমি চলে যাওয়ার পরে দেখা গেল উনি যখন ফিরে আসলেন তখন আর দেহ আছে, দেহে কোনো প্রাণ নাই। তো সেই জন্য নিউরোসার্জারিতে একটা বারবার বলা হয় হেড ইনজুরির সাথে যে গোল্ডেন আওয়ার, প্রথম 4 ঘন্টা আঘাত পাওয়ার পরে গোল্ডেন আওয়ারটা অবজারভেশন, এবং পারলে যদি কোনো এমার্জেন্সি হয় তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়াটা খুবই প্রয়োজন। যে কথা বললেন যে আমরা একটা খুব ভালো জায়গায়, আমাদের হাসপাতালটা অবস্থিত একদম এই রাস্তার ধারে, কেপিজে স্পেশালাইজড হাসপাতাল, সেখানে আমরা আছি। তো এটা রাস্তার ধারে হওয়ার জন্য, মহাসড়কের পাশে হওয়ার জন্য, ওই রাস্তায় যে কোনো এমার্জেন্সি যদি হয়, আশেপাশে হয়, যেমন আমাদের পাশে বললেন বিকেএসপির কথাও আপনি বললেন, একটা বড় আছে, সঙ্গে আমাদের এখানে বিরাট একটা ওই ইপিজেডগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে। ফলে ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি, রোড ট্রাফিক ইনজুরি, স্পোর্টস ইনজুরি আর ডোমেস্টিক ভায়োলেন্স কথা যে বললাম, যে কোনো দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, ইটস দ্য বেস্ট প্লেস টু ট্রিট। একদমই, মানে এই সুবিধাটুকু রয়েছে যে বিশেষ করে ওই অঞ্চলের পুরোপুরি যে কোনো ধরনের অ্যাকিউট ইমার্জেন্সি হোক, এটা হেড ইনজুরি হোক বা অন্য কোনো ইমার্জেন্সি, সেটিকে ডিল করার সক্ষমতা আপনাদের রয়েছে। এবং যেহেতু আসলে আমরা হেড ইনজুরি নিয়েই কথা বলছিলাম, আমি হেড ইনজুরি নিয়ে আরেকটি বিষয়ে আপনার কাছে আসবো। তার আগে আমি একটু সংজ্ঞায়িত করতে চাচ্ছিলাম যে এটাকে যদি কয়েকটা আমরা ভাগ করি, যে মাইনর বা মডারেট বা সিভিয়ার, এই ধরনের কি কোনো ভাগ করা যায় কিনা? হেড ইনজুরিটা মেনলি আমরা
ক্লাসিফাই করি হচ্ছে গ্লাসগো কমা স্কেল দিয়ে, জি। এটা ইংল্যান্ড থেকে তৈরি হয়েছে। তো এখানে ওনারা মোটামুটি 4 ভাগে ভাগ করেছে, একটা মাইনর, মাইল্ড, মডারেট, সিভিয়ার Severe। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হলো ক্রিটিক্যাল। তো জিসিএস যে স্কেলটা আছে সেটা আমার জ্ঞানটা কতখানি আছে তার উপরে, যে আমার হাত পা নড়তে পারছে কিনা পেশেন্টটা, কথা বলতে পারছে কিনা স্পন্টিনিউয়াস, চোখ খুলতে পারছে কিনা, এর উপরে যদি আমি ক্যাটাগরাইজ করি, আমি যারা একটা নর্মাল একটা মানুষ আছে, আমাদের জিসিএস 15। তো যদি এমন হয় যে শুধুমাত্র কারো একটু চামড়ায় কেটে গেছে বা মাথায় একটু আঘাত লেগেছে, সে অজ্ঞানও হয় নাই, তার অ্যামনেশিয়া বা সে কিছু স্মৃতিভ্রষ্টও হয় নাই, জাস্ট একটু ইনজুরি লেগেছে, এটাও হেড ইনজুরি, কিন্তু এটা হলো একেবারে মাইনর একটা হেড ইনজুরি। আচ্ছা। কিন্তু যদি দেখা যায় এটাই একটু, সেই ভদ্রলোকটা হয়তো ব্রিফ মানে সামান্য সময়ের জন্য অজ্ঞান হয়ে গেছেন, 5 মিনিটের কম সময়ের জন্য, অথবা ওনার কিছুটা স্মৃতিভ্রষ্ট হয়েছে, উনি মনে করতে পারছেন না যে কী হয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু পরবর্তীতে আর কিছু মনে নাই, কিন্তু সে মোটামুটি কনসিয়াস আছে, যখন এমার্জেন্সিতে আসছে, হাসপাতালে আসছে, জিসিএস 14 আছে, তখন আমরা বলবো এটা মাইল্ড হেড ইনজুরি। যদি দেখা যায় না জিসিএসটা আরও কমে গেছে, জিসিএসটা 9 থেকে 13-র মধ্যে আছে, তার হয়তো দেখা যায় কোনো একটা ফোকাল নিউরোজের ডেফিসিট বা হচ্ছে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত হোক, পা হোক, অথবা কথা জড়তা হোক, সে নড়াতে পারছে না আঘাত পরবর্তী অবস্থার জন্য, সেটা হলো মডারেট। আর যদি জিসিএস কারো 8-এর নিচে নেমে যায়, তখন দেখা যায় জ্ঞানটা থাকেই না, সেটা অবশ্যই হচ্ছে সিভিয়ার হেড ইনজুরি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একেবারে ক্রিটিক্যাল হলো জিসিএস জাস্ট 3 and 4, কারণ জিসিএসটার স্কেলটাই হলো সর্বনিম্ন 3। সর্বনিম্ন জীবন আছে কিন্তু তাতে কোনো স্পন্দনও আছে কিন্তু কোনো মুভমেন্ট নাই। মুভমেন্ট নেই আমাদের। আসলে আমরা যদি মানে মাথাকে যদি আমাদের সর্বোচ্চ মানে পরিচালন মানে সদস্য ভেবে থাকি আর কি, যে সে সব কিছু পরিচালনা করছে, তো এই হেড ইনজুরির জায়গাটিতে যখন আঘাত হয় বা মাথায় আঘাত হয়, তখন কিন্তু আমাদের সমস্ত কর্মকাণ্ড থেমে যায়, বিশেষ করে এই যে আমাদের বলা, আমাদের মুভমেন্ট সব কিছু। লুনিক আমাদের মাঝে আছে। ডক্টর লুনিক, আমি একটু জানতে চাই যে হেড ইনজুরির সাথে ইমার্জেন্সির একটি গভীর সংযোগ রয়েছে, বিশেষ করে যে কোনো ধরনের হেড ইনজুরিকে ইমার্জেন্সিতে গুরুত্বের সঙ্গে দেখা হয়ে থাকে। মানে মানে এটাকে কেন আসলে আপনারা এত গুরুত্বপূর্ণভাবে নেন? হেড ইনজুরি কেন একটা মেডিকেল ইমার্জেন্সি হিসেবে বিবেচিত হয়? থ্যাংক ইউ। আমি একটু জাস্ট শুরুর আগে বলে নিই। সো আমি যেখানে কাজ করি কুইন্স হসপিটাল, আমরা টারশিয়ারি নিউরোসার্জিক্যাল সেন্টার। সো নর্থ ইস্ট অফ গ্রেটার লন্ডন এবং এসেক্স এবং ফার্দার এরিয়াস থেকে আমরা পেশেন্ট পাই 8-10টা হসপিটাল থেকে। সো এনি হেড ইঞ্জুরিজ কাম থ্রু আওয়ার ডোর, অ্যান্ড আমাদের টিম আমরা ফার্স্ট কেয়ারটা দেই। নাও কোনো পেশেন্ট কখনো বলে আসে না তার হেড ইঞ্জুরি, না হার্ট ইঞ্জুরি, না লাং ইঞ্জুরি। সো এনি পেশেন্ট কামস উইথ ইঞ্জুরি। তো ভাই যেমন বললেন যে মাইল্ড, মডারেট, সিভিয়ার হেড ইঞ্জুরি, আমরা যে কোনো পেশেন্টকে আমরা কখনো মানে বলি না যে কি হয়েছে। সো আমরা গো বাই কম্পার্টমেন্ট সিস্টেম, যে এ বি সি ডি ই। তো হেড ইঞ্জুরিটা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। চিন্তা করেন আপনি যে ব্রেইনটা কিন্তু মোটামুটি মেইল অফ সাম সর্ট অফ বাটারের মতো সফট টিস্যু, ভেরি সফট, এবং এটা বসে আছে একটা হার্ড স্ট্রাকচারের মধ্যে, স্কালের মধ্যে, বোনসের মধ্যে। এখন আপনার হাত যদি ভাঙে, একটু ব্লিডিং হয় বা ব্যথা পেলে ফুলে যায়, উই হ্যাভ স্পেস। কিন্তু ব্রেইনটা যদি ব্লিডিং হয় বা একটু ফ্লুইড জমে বা একটু ফুলে যায়, কোনো জায়গা নেই, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, নাম্বার ওয়ান। সো আমরা দেখি যে যে কোনো ইমার্জেন্সি পেশেন্ট, দ্য আর্লিয়েস্ট কজ অফ ডেথ, আপনার যদি ধরেন শ্বাসনালী বন্ধ হয়ে যায়, পিপল উইল বি ডেড ভেরি সুন। সো হেড ইঞ্জুরি অ্যাসেসমেন্ট কামস ইন ডি। তো আমরা এটাকে এই জন্য অনেক সময় ভাই যেটা বললেন যে ইনিশিয়ালি পেশেন্ট হয়তো কিছুই না, রমন লাম্বার উদাহরণ, কারণ হয়তো একটা ছোট ব্লিডিং শুরু হয়েছিল, বাট উইথ টাইম ইট এক্সপ্যান্ড, ব্লিডিংটা বড় হচ্ছে, কিন্তু ব্রেনে তো আর জায়গা নাই। একই কম্পার্টমেন্টে দ্য ব্লাড ইজ ফাইটিং এগেনস্ট, দ্য ব্রেন ইজ ফাইটিং এগেনস্ট এক্সপ্যান্ডিং ব্লিড। সো দ্যাট কজ ট্রাবল। সো এই জন্য আমরা এনি সাইন্স অফ হেড ইঞ্জুরি আমরা এক্সট্রিমলি কশাসলি দেখি। এবং আপনি জানবেন হয়তো যে আমাদের জাস্ট একটা পার্লামেন্টারি বোর্ড থেকে একটা রিপোর্ট বেরিয়েছে ইউনাইটেড কিংডম অ্যাকিউট ব্রেন ইঞ্জুরি ফোরাম থেকে। তো এটা দেখিয়েছে যে জাস্ট ইউনাইটেড কিংডমে হেড ইঞ্জুরির জন্য অ্যানুয়াল বাজেট হচ্ছে $43 বিলিয়ন।
pounds, which is around 4300 কোটি টাকা pound, 4300 কোটি pound, and directly জি 2000 কোটি pound just on medical care. জি এটা আমরা বুঝতে পেরেছি। So we work very hard to save every life and to give the quality of life, but it comes with a significant cost. And the earlier you intervene, better it is. জি ঠিক, থ্যাংক ইউ লনিক। আমরা ফিরে আসবো আপনার কাছে। তার আগে আমি একেবারে শরীফুল আপনার কাছে আসতে চাই যে যখন কোনো হেড ইনজুরির মানে আসলে অনেকেই জানেন না, যেমন আমরা পলিট্রমা বলে থাকি, মানে মাল্টিপল ট্রমা যখন হয়ে থাকে, যেমন একটা বাস অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, তখন শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয় এবং এর মধ্যে যে হেড ইনজুরি একটি গুরুত্বপূর্ণ জায়গা, কি কি আসলে সাইন সিমটম অথবা উপসর্গ থাকলে হেড ইনজুরির কথা আমাদের ভাবা উচিত। এবং অনেকেই ভাবে যে না কিছুই হয়নি, তো উনি তো হেঁটেই চলে আসলেন, উনি তো বাসায় হেঁটে চলে গেলেন, কিন্তু আসলে একজন বয়স্ক মানুষ তার একটা মাথায় হয়তো তার একটা হয়তো কোনো কিছু সরাসরি লাগেনি, শুধুমাত্র হয়তো মুভমেন্ট হয়েছে, তাতেও কিন্তু হেড ইনজুরির একটা সম্ভাবনা থেকে যায়। এই জায়গাগুলোকে আমাদেরকে একটু বলুন, যেটা আমাদের সচেতন করতে পারে মানুষকে। মোটামুটিভাবে 4টা জিনিস, যেমন বলা হয় যে মাথা থাকলে মাথা ব্যথা করবে, মাথায় যে কোনো কিছু প্রবলেম হলে প্রথম কথা হেডেক বা মাথা ব্যথা করবে, সঙ্গে বমি, খিঁচুনি, আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমরা সবাই চোখে দিতে পারি, লোকটার জ্ঞান নাই। একদম, মানে এই তাহলে চারটি যদি একদম কি কারো পয়েন্ট। জ্ঞানও থাকে কিন্তু সে বলছে না আমার বমি বমি লাগছে বা বমি হচ্ছে, এটাকে আমি ফেস করতে হবে। যদি দেখা যায় না তাহলে এটা খিঁচুনি হয়ে গেছে, এখন হয়তো হচ্ছে না, তখন আমাকে এটা ইম্পর্টেন্স দিতে হবে। আর হেডেককে কখনোই নেগলেক্ট করা যাবে না। এবং দেখা গেছে যে মোর দেন 60% পেশেন্ট যার হেড ইঞ্জুরি হয়েছে এবং তার জিসিএসটা 8-এর নিচে, তার আদার অর্গান ইঞ্জুরি থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যাদের জিসিএস 8-এর নিচে, মানে যে ভদ্রলোক অজ্ঞান হেড ইঞ্জুরির কারণে, তাকে যদি আমরা ট্রান্সপোর্টে হেলাফেলা করি, তার স্পাইনাল ইঞ্জুরি থাকে এবং স্পাইনকে যদি আমরা নেগলেক্ট করি, পরবর্তীতে যে মাথা ব্যথা বা হেড ইঞ্জুরি সে উন্নতি পেল কিন্তু প্যারালাইজড হয়ে গেল। এটি আমরা আসলে আলোচনা আনতে চাচ্ছিলাম যে যদি এই স্পাইনের যদি বিশেষ করে সার্ভাইকাল স্পাইনের যদি মানে সুরক্ষাটি না করা হয়ে থাকে, স্টেবিলাইজ না করে, তাহলে কি কি ধরনের বিপদ হতে পারে। আমি লুনিকের কাছে একেবারে সংক্ষিপ্তভাবে জানতে চাইবো যে এটি ইমার্জেন্সির জন্য একেবারে গুরুত্বপূর্ণ যে সার্ভাইকাল স্পাইনকে স্টেবিলাইজ করা এনি সর্ট অফ হেড ইনজুরির ক্ষেত্রে। এই কাজটি আপনারা আসলে কিভাবে করে থাকেন মাঠ পর্যায়ে, যখন নাকি কোনো পেশেন্ট ফিল্ডে থেকে আনতে যায়, অথবা যারা প্যারামেডিক্স রয়েছে তাদের জন্য কি নির্দেশনা রয়েছে, এবং অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য কি নির্দেশনা রয়েছে এই বিষয়ে? Thank you. So, আমাদের the paramedic system, pre-hospital system is very strong. So every paramedic carries collar, cervical collar. আমাদের এই যে গলার হাড়গুলো খুবই একটা অবস্থায় আছে যে কোনো প্রোটেকশন নেই এবং মুভ করলে সমস্যা হতে পারে, ভাই যেটা বললেন। তো আমাদের পেশেন্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা স্পাইনাল কলারে চলে যায় এবং আমরা বলি 3 পয়েন্ট ইমোবিলাইজেশন। তো একটা হার্ড বোর্ডে স্ট্রেচারের মধ্যে মাথাটাকে ফিক্স করে রাখা হয়। না অনেক সময় যেটা হয় যে অনেকের ঘাড় অনেক ছোট, অথবা ব্লিডিং হচ্ছে, অথবা কলারের সাইজটা ম্যাচ করা খুব ডিফিকাল্ট, তখন আমরা স্পাইনাল কলার ইউজ না করে জাস্ট ইমোবিলাইজ করে রাখি। তো আমার মনে হয় না ইভেন উন্নত কান্ট্রিতে যে ইমোবিলাইজেশনের ব্যাপারটা পাবলিক এখনও খুব সচেতন, কিন্তু আমি বলবো যদি আপনি পাবলিক সচেতনতার জন্য এনি পেশেন্ট উইথ হেড ইনজুরি এবং জ্ঞানটা একটু কম, তাদের হেড স্ট্রেট রাখাটা হচ্ছে খুবই খুবই জরুরি, কারণ আমরা জানি না যে এটা আসলে স্পাইনাল ইনজুরি আছে কিনা। লিটল মুভমেন্ট, একটা বোন ডিসপ্লেসমেন্ট, যে স্পাইনাল কর্ডটা, দ্যাট কুড বি ড্যামেজড বিগ টাইম, অ্যান্ড উই মাস্ট ইউ অলওয়েজ ইন এনি সিচুয়েশন উই প্রোটেক্ট দ্যাট। জি ধন্যবাদ। ভেরি ইম্পর্টেন্ট। জি, এই ব্যাপারটি আমরা আসলে শরীফ আপনার সাথে আমার মনে হয় যে আপনিও একমত হবেন যে যে কোনো ধরনের হেড ইনজুরি হলে বেসিক্যালি যারা তাকে উদ্ধার করতে যাবে তাদের যেরকম খেয়াল রাখা উচিত যে ঘাড়ের যে আমাদের সার্ভিক্যাল স্পাইন বা হাড়গুলো রয়েছে সেটি যাতে খুব বেশি নড়াচড়া না হয়, এটাকে স্টেবিলাইজ রাখা। কারণ যেটি বললেন যদি একটা স্টেবল ফ্র্যাকচারও থাকে সেটি আনস্টেবল হয়ে যেতে পারে এই মুভমেন্টের কারণে। সেটি আমি একটু জানতে চাই ডক্টর শরীফুল, যে সেটি হচ্ছে যে আপনার একটি স্থাপনা যদি রাস্তার পাশে বা মহাসড়কের পাশে হয় তাহলে কি ধরনের চাপ আসলে অনুভব করতে হয়, বিশেষ করে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। এই ধরনের ক্ষেত্রে যখন মাল্টিপল ক্যাজুয়ালিটি হয়, অনেক রোগী যখন একসাথে চলে আসে বা হেড ইনজুরির বা ফিল্ড লেভেল থেকে যখন তাদেরকে আনতে হয়, তখন আসলে আপনারা কি করে থাকেন সাধারণত, সর্ট আউটটা কিভাবে করেন? একটা যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়,
এটা খুবই হ্যান্ডেলেবল, দুইটা লোক আসছে। কিন্তু যে কথা বলছেন যে যখন দুটো মুখোমুখি একটা বড় যান লাগে, সেটা ট্রাকের সাথে হোক, বাস অথবা দুটো বাস, তার না মাস ক্যাজুয়ালিটি হয়ে যায়। তো মাস ক্যাজুয়ালিটির জন্য যেহেতু আমাদের হাসপাতালটা তো বেশ আলহামদুলিল্লাহ প্রায় 10-12 বছর হয়ে গেছে, তো আমাদের ওরিয়েন্টেশন হয়ে গেছে যেহেতু এটা প্রায়ই ঘটনা ঘটে। এবং যে কথা বললেন যে ঈদের আগে পরে, তখন দেখা যায় যে হয় খুবই জ্যাম থাকে, আর যখন জ্যামটা ছাড়ে তখন লোকে একেবারে প্রাণপণ চেষ্টা করে ছুটতে। করতে যায়। তো এই পলিট্রমার এবং এই মাস ক্যাজুয়ালিটির যাতে এমার্জেন্সি ম্যানেজ হয় মোটামুটি, সেজন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ লোকবল এবং ট্রেন লোকবল আছে। তো এই পর্যন্ত যতবারই এই ঘটনাটা ঘটেছে, এখনো কখনো এরকম ঘটনা ঘটনা যেটা আমাদের লিমিটের বাইরে চলে গেছে। কারণ সেভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করে রেখেছেন, বোট এমার্জেন্সি, বোট আইসিইউ, এইচডিইউ অ্যান্ড ওটি। রাইট। আর যে কথা বললেন যে মহাসড়কের পাশে যেহেতু আছে, বিপদ তো কখনো বলে কই আসবে না। প্রতিটা স্টাফ, সেটা হতে পারে একজন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে একেবারে ম্যানেজমেন্ট পর্যন্ত, 24/7 তার অ্যালার্ট থাকে, শুধু এই অবস্থানের কারণে হাসপাতালের। যে যাই আসুক, যেটা ভাইও বলছেন ওটাই, যে কোনো জীবন যেন সর্বোচ্চ চেষ্টা পর্যন্ত আমাদের তারা কেয়ার পায়। জি, এটি একটি গুরুত্বপূর্ণ কথা। এবং আরেকটি কথা আমি একই সঙ্গে আনতে চাই, অনেকেই দেখা যাচ্ছে যে হেড ইনজুরিকে গুরুত্ব দেন না। আমি যেটা শুরুতেই বলেছি যে দেখা যাচ্ছে এক্সটার্নাল কোনো ইনজুরি নেই, সাধারণত রক্ত না দেখলে আমরা ইনজুরির গুরুত্বকে খুব একটা দেই না, যে না কোনো কিছু তো আমার কাটেনি, আমার কোনো কিছু ছিঁড়েনি, কিন্তু হয়তো মাথায় একটা আঘাত পেয়েছেন, হয়তো একটু ফুলে গেছে, আমরা ভাবি যে হয়তো আইস দিলে বা একটু মাথা ব্যথা হচ্ছে নাপা খেলে বা প্যারাসিটামল খেলেই বোধহয় সেটা চলে যাবে। তো সেই ধরনের ক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শটি কি, যে কোন কোন প্যারামিটারগুলোকে আমাদেরকে অবজার্ভ করতে হবে, এবং যখন ইমার্জেন্সিতে বা আপনাদের এখানে নিয়ে আসেন, নিউরোসার্জিক্যাল ইউনিটে যখন নিয়ে আসেন, তখন আপনারা কি কি জিনিস সাধারণত অবজারভেশন করে থাকেন? যখন যে কথা বললাম ভাইয়া, সেটা হলো যে আমাদের মেন মাথার সাইনিং হলো 4টা: হেডেক, ভমিটিং, সিজার, আনকনসিয়াসনেস। তার মাথা ব্যথার তীব্রতা কেমন, বমি করেছে কিনা, সে থেমে গেছে নাকি হতেই আছে, খিচুনি হয়েছে বা হওয়া এরকম মনে হচ্ছে, বা অজ্ঞান। যদি দেখা যায় একটা মানুষ স্টেবল আছে এবং সে কিছুতেই কনভিন্স হচ্ছে না ভর্তি থাকার জন্য, ওভারনাইট অবজারভেশনের জন্য, তখন না আমরা তার সঙ্গে যারা নিয়ে আসেন, কেয়ার গিভার যারা থাকেন, যারা ফ্যামিলি মেম্বার থাকেন, তাদেরকে আমরা এটা বলেও দিই, লিখেও দিই। যদি এরকম ঘটনা ঘটে যে বিশেষ করে বাবুদের ক্ষেত্রে, হ্যাঁ, ওরা তো থাকতে চায় না, চলে যায়। যদি দেখেন যে বাবুটা অ্যাবনর্মালি ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠছে, আপনি মনে করছেন আমার বাবু ভালো আছে, সে ঘুমাচ্ছে, কিন্তু ব্যাপারটা অন্যরকমও হতে পারে। দেখা যাচ্ছে না, বাবুটা ঘুমের মধ্যে হয়তো অজ্ঞান হয়ে গেছে। বলে বারবার যাতে আপনার অ্যালার্ট থাকেন যে সে এরকম ছিল কিনা, যে মাথা ব্যথার আগে যেটা ছিল সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু সেটা অনেক বেড়ে গেল। জি, বমি বমি আগে লাগছিল না, এখন বমি হচ্ছে এবং থামছে না, বমি হতেই আছে, বমি ভাব লাগতে আছে, খিচুড়িটা হলো। অথবা আমি মনে করছি অ্যাপারেন্টলি সে ভালো আছে, হয়তো রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, প্র্যাকটিক্যালি ঘটনাটা একেবারেই তা না, সে হয়তো ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। তো কিছুক্ষণ পর খেয়াল রাখা, এবং এর মধ্যে যদি কোনো 19-20 দেখে, তাহলে যেন তারা অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল আমাদের এখানে চলে আসে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার তারা রাখে। খুবই চমৎকার করে বলেছেন। আমি ডাক্তার লুনিক আপনার কাছে একটু জানতে চাই, বিশেষ করে বাইরের দেশে, আপনি লন্ডনে কাজ করছেন কুইন ইউনিভার্সিটি হসপিটালে, তো সেখানে আসলে আমাদের প্রেক্ষাপটের সাথে বিবেচনা করলে তো একটু ভিন্ন। ইমার্জেন্সির জায়গাটি সেখানে অনেক বেশি স্টাবলিশড এবং অনেকভাবে কাজ করেন। তো কোনো একটা হেড ইনজুরি পেশেন্ট আসলে আপনারা আসলে সেই তথ্যটি কীভাবে পান, এবং ইমার্জেন্সি প্রিপারেশনটি কেমন থাকে, কী কী ধরনের ইমিডিয়েট অ্যাসেসমেন্ট এবং আপনারা পরীক্ষা করে থাকেন, অথবা নিউরোসার্জনকে সরাসরি আপনারা ইনভলভ করেন কিনা সেখানে? থ্যাংক ইউ। সো আমাদের পেশেন্ট আসে ডিফারেন্ট স্ট্রিমিংয়ের মাধ্যমে। সো একভাবে আসতে পারে যে ওয়াকিং পেশেন্ট উইথ হেড ইঞ্জুরি, কিছুই বলা যায় না, ওয়াকিং পেশেন্ট কুড বি হ্যাভ এ সিভিয়ার হেড ইঞ্জুরি, উই ডু নট নো। পেশেন্ট আবার আসতে পারে অ্যাম্বুলেন্সে, এবং তারা আমাদেরকে আগে থেকে প্রি অ্যালার্ট করে রাখে। তো আমরা যে বলেছিলাম যে অ্যাসেসমেন্ট আমরা করি, আমরা ওই 3টি ভাগ, আমাদের ভাই যে বললেন যে চোখের ব্যাপারটা, কথা বলার ব্যাপারটা এবং লিম্বের মুভমেন্টের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করি, এবং ডিপেন্ড করে আমরা ওয়েদার আমরা স্ক্যান করব কি করব না। নাও সারা কান্ট্রি ওয়াইড আমরা নাইস গাইডলাইন ফলো করি, এটা ওপেন রিসোর্স, এটা বাংলাদেশেও ফলো করা সম্ভব, যে কোন ইনজুরিতে আমরা স্ক্যান করব, কোন ইনজুরিতে স্ক্যান করব না। ডিপেন্ডিং অন দ্যাট আমরা ডিসাইড করি, এবং যদি আমরা সিগনিফিকেন্ট ইনজুরি পাই অথবা শুরুতেই বুঝি মেজর ইনজুরি, দেন আমরা নিউরোসার্জন কল করি। আমার মনে হয় না আমরা মেজর নিউরোসার্জিক্যাল সেন্টারে আমরা নট ইভেন 5% পিপল রিকোয়ারিং নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন।
But assessment from the front line in front door doctors and nurses needed to be very, very aware. জি Thank you. থ্যাংক ইউ রনিক। আমরা খুবই সংক্ষিপ্তভাবে শরীফুল, আমরা যদি প্রেক্ষাপটটি বিবেচনা করি যে কুইন্স হসপিটালস লন্ডন এবং আমাদের বাংলাদেশের হসপিটাল কেপিজে স্পেশালাইজ হসপিটাল, তাহলে তো দূরত্ব অনেকখানি, কিন্তু সেবার যে জীবন রক্ষার জন্য যে মেজারমেন্টগুলো সেটির দূরত্ব কতখানি? নিয়ারলি জিরো। লাইফের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কম্প্রোমাইজ নেই। এমার্জেন্সি হ্যাঁ, ভালো জায়গায় ভালো ফ্যাসিলিটি থাকবে, কিন্তু ন্যূনতম একটা ফ্যাসিলিটি ছাড়া একটা হাসপাতাল রান করা, এমার্জেন্সি রান করা কখনোই সম্ভব না। তো সেই জন্য যেটা উনি বলছিলেন যে প্রাইমারি অ্যাসেসমেন্ট এবং ফলোড বাই যা কিছু লাগে, সেটা এয়ারওয়ে ম্যানেজমেন্ট হোক, সার্কুলেশন হোক, ব্রিথিং হোক, এভরিথিং উই ডান এভরিডে। আর আমাদের যে কথা বললাম যে আইসিইউটা আছে, আপনাদের লাগলে পরে সেটা যদি ওটিও লাগে উইদিন 1 আওয়ার্সের মধ্যে আমরা সেটা arrange করা সম্ভব। এবং আমার মনে হয় যে ডাক্তারদের যে প্রয়োজনীয়তা বা নিউরোসার্জনের যেটা হচ্ছে সেটিও ইনহাউস অনেক ক্ষেত্রেই আপনারা বোধহয় করে থাকেন, নাহলে তো আসলে মধ্যরাতেও একটা ইনজুরি, একটা হেড ইনজুরি হতে পারে, এনি টাইম যেটি হতে পারে এক ঘন্টা। এবং সেক্ষেত্রে শক্তিশালী গুরুত্বপূর্ণ বা এস্টাবলিশড একটা ইমার্জেন্সির গুরুত্ব রয়েছে বলে আমার বিশ্বাস হয় আর কি, যেটা আপনারা করছেন। তারাই হলো হাসপাতালের প্রাণ। প্রাইমারি রিসিপশন ডান বাই ইমার্জেন্সি। তারা প্রাণে দিলেই না রোগীটা ওয়ার্ডে উঠবে, উপরে উঠবে, এসটিতে যাবে। আচ্ছা, সেটি আমরা বলবো। আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আমি একই সঙ্গে আসি, সম্পর্ক প্রশ্ন। সেটি হচ্ছে যে অনেকেরই অভিযোগ থাকে, মায়েদের বিশেষ করে, তার বাচ্চারা তো অনেক সময় যারা ছোট থাকে ওরা তো খেলতে যেয়ে হোক বা খাটের থেকে হোক মাটিতে পড়ে যায়, অনেক সময় মাথায় আঘাত পায়, মাথাটা ফুলে যায়। পারিবারিকভাবেই তারা কিছু চিকিৎসা নিজেরাই করে থাকেন, কিন্তু তাদের একটা ধারণা থাকে যে পড়ে যাওয়ার কারণে তাদের একটা দীর্ঘমেয়াদী তার মাথায় একটা সমস্যা হয়েছে কিনা, বা বাচ্চাদের অ্যাসেসমেন্টটি আসলে কিভাবে করা যায়, এক্ষেত্রে হেড ইনজুরি হওয়ার সম্ভাবনা কতখানি? র্যান্ডমলি ঘটনা ঘটে, খেলতে খেলতে পড়ে যায়, কোল থেকে পড়ে যায়, খাটের পর লাফ মারতে মারতে পড়ে যায়। তো পড়ে গেলেও কিছুক্ষণ বাচ্চারা, তাদের টলারেন্স ক্ষমতাও অনেক বেশি বাবুদের, যদি তারা নিজে এক্সপ্লেন করতে পারে না। কিন্তু বাবা মার মাথা ব্যথা তখন হয় যখন দেখা যায় ফুলে গেছে মাথাটা, স্কাল্পটা, এবং সেটা 2-4 দিন চলে গেছে, কমছে না, তখন সাধারণত আসেন। তো যদি বমি হয় তো তাড়াতাড়ি আসেন, কনসিয়াসনেস যদি তাদের হারা যায় তখনও আসেন। কিন্তু যদি বাবু প্লেফুল থাকে, মোটামুটি খেলাধুলা করছে, তারা সাধারণত আসতে চান না। তো সেফালেমাটোমা নিয়ে আসলে দেখা যায় স্ক্যান করলে যে একটা লিনিয়ার ফ্র্যাকচার সাধারণত থাকেই, কিন্তু মোরাললেস বা ইন্টারনাল হেমোরেজ বা অন্য কিছু তেমন থাকে না। কিন্তু বাবার মনে একটা প্যানিক থেকে যায়। তার যদি 10 বছর পরে আসে, তারা সেই একই গল্প শোনায় যে হ্যাঁ আমার বাবু তো পড়ে গেছিলো, এই জন্য তার একটু বোকা হয়ে গেছে, একটু ভুলে যায়, ক্লাসে অমনোযোগী, লাইক দ্যাট। একেবারে সেটি আসলে ভুল ধারণা, যে একেবারে যদি ওই সময় যদি কিছু না হয়ে থাকে তাহলে আসলে পরবর্তীতে সেটির এফেক্ট কতখানি হবে আমরা আসলে মনে হয় সেটির কোনো ভিত্তি নেই। লনিক, আমি একটু আপনার কাছে আসতে চাই, আর সেটি হচ্ছে যে আমরা বলেছি যে ইমার্জেন্সির ক্ষেত্রে অনেক সময় খুব আর্লি ইন্টারভেনশন করার প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে একটি রোগীর মাথার ভিতরে সিটি স্ক্যান, ক্যাট স্ক্যান করে আপনারা দেখলেন যে অনেকখানি ব্লাড জমে আছে, সেই ব্লাডটিকে বের না করলে কিন্তু তার কনসাস লেভেল ফিরে আসছে না। সেই ধরনের ক্ষেত্রে আপনারা ইমিডিয়েট কি ব্যবস্থা করে থাকেন? সেটি কি ইমার্জেন্সিতে করে থাকেন অথবা ইমিডিয়েট ওটিতে করে থাকেন? So, brain related issue আমরা এনিতে ডিল করি না। সো ফর অ্যান এক্সাম্পল, পেশেন্ট লাইক দিস যদি আমাদের আসে, আমাদের সিটি স্ক্যান হতে উইদিন 15 মিনিটস অ্যান্ড প্রবাবলি থিয়েটার হাফ অ্যান আওয়ার 1 আওয়ারের মধ্যে সব কিছু হয়ে যায়, তো ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য থিয়েটার ইজ দেয়ার। আর এটা থিয়েটারে হয়ে থাকে থ্রু নিউরোসার্জনস, দে ডু দ্যাট, অ্যান্ড ইটস ভেরি লাইফ ক্রিটিক্যাল, ব্রেন ক্রিটিক্যাল ম্যাটার। সো দের ইজ নো স্কোপ টু ডিলে। যে ভাই বলছিলেন যে দের ইজ নো স্কোপ, নো কম্প্রোমাইজ, ইট হ্যাজ টু বি হ্যাপেন দেন অ্যান্ড দেয়ার। জি, তাহলে ওটি আসলে এভরিথিং হ্যাপেন্স ইন থিয়েটার। এটির সাথে একেবারেই খুব কঠিন, মানে আমি বলবো যে গভীর একটি লিয়াজও রয়েছে, যে নিউরো সার্জারির সঙ্গে ওটির সঙ্গে আপনাদের ইমার্জেন্সির। জি, আমি ডক্টর শরীফ আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে যেটি বললেন যে হেড ইনজুরি, হ্যাঁ, যে হেড ইনজুরির যেটি ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে একটু বিভিন্ন রকমের ধারা বা টাইপ রয়েছে। দেখা যাচ্ছে যে একটু সাবডুরাল হেমাটোমা হয়েছে, অথবা ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হয়েছে, অথবা যেটি আমরা অনেক সময় বের করে দিতে পারি যে রক্তটা বার হলের মাধ্যমে। এই কোনটার প্রগনোসিস কেমন, মানে যে হেড ইনজুরির ধারাবাহিকতা চিন্তা করে দেখি, তাহলে কোনটি খারাপ, কোনটি ভালো, বা কোনটি ইমিডিয়েট ট্রিটমেন্ট করার যোগ্য? প্রোগনোসিসটা মেনলি ডিপেন্ড করছে হলো জিসিএসের উপরে। যদি জিসিএসটা যত ভালো থাকবে, তার প্রোগনোসিস তত ভালো থাকবে। আপনি অনুষ্ঠান প্রথমে একটা তামিমের কথা বলেছিলেন, জি। আমি যদি একদম খুব স্পেসিফিকলি বলি, হার্টের অসুখ হলো যে
আসলো, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট পেলো, ভালো হয়ে গেল। কিন্তু হেড ইনজুরি হলে পরে তার একটা লং টার্ম সিকোয়েন্স থাকে, জি তার জন্য আমাদের রিহ্যাবিলিটেশন লাগে, তার আইসিইউ যদি ভর্তি থাকে সেটাও একটা লং টার্ম লাগে, দেখা যায় তাকে আর নতুন করে অকুপেশনাল থেরাপি দিতে হয়, স্পিচ থেরাপি দিতে হয়, তো একটা সিকুলি থেকেই যায় হয়তো দীর্ঘমেয়াদী। মানে তাহলে এটি একটু সময় সাপেক্ষ, যে শুধুমাত্র অপারেশনটি কিন্তু এর It's not the end. ফাইনাল ট্রিটমেন্ট নয়, এটি আসলে লাইফ সময় সেভিং সাপেক্ষ অ্যান্ড রয়েছে। ফলোড বাই রিহ্যাবিলিটেশন। ফলে সময় সাপেক্ষ রয়েছে। লুনিক, আমি লুনিকের কাছে সংক্ষেপে জানতে চাই যে আসলে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ইমার্জেন্সির এবং এই নিউরোসার্জিক্যাল যে সংযোগটি রয়েছে সেটি আসলে উন্নয়নের কতখানি দাবি রাখে, বা আসলে কীরকম মনে করেন যে আপনাদের প্রেক্ষাপটে আমাদের আরেকটি বিষয় হচ্ছে পেশেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কী ধরনের গুরুত্ব দেওয়া উচিত, এই দুটি বিষয় জানতে চাচ্ছি লুনিক। আসলে চিকিৎসা শুরু হয় ফ্রম দ্য অরিজিন অফ ইনজুরি। সো আমরা যেমন প্রি হসপিটালটা আমাদের ভেরি ভেরি অ্যাডভান্স, আমাদের হেলিকপ্টার সার্ভিস অথবা অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের এখন ন্যাশনাল টার্গেট উইদিন 30 মিনিটস উইল রিচ, ইট ডাজেন্ট ম্যাটার কান্ট্রি কোথায় আছে, এবং ট্রেন প্যারামেডিক তারা ডাক্তারদের মতোই কাজ করে, এবং আমাদের ডাক্তাররা আমরাও ফিল্ডে থাকি যদি মেজর কিছু হয়। সো এটা একটা বিরাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং যত যাচ্ছে যাতে যত উন্নত এবং হেলথ সেক্টর যত উন্নত, তাদের প্রি হসপিটাল সার্ভিস তত উন্নত। আপনি যত স্টিচ ইন টাইম সেভস 9, মানে সময়ের 1 4 অসময়ের 10। সো যত আগে আপনি ইন্টারভিন করতে পারবেন এবং ড্যামেজ লিমিটেশন করতে পারবেন, ততই আপনার ফিউচার প্রগনোসিস ভালো, আপনার হেলথ কেয়ার কস্ট কম, এবং সোসাইটির জন্য ভালো। সো আমি বলবো বাংলাদেশকে বা ইভেন সব কান্ট্রিকে আমাদের অনেক উন্নতি করতে হবে। সো ডেফিনেটলি সরকার, পাবলিক হসপিটাল যেরকম কেপিজে, এরকম অনেক অর্গানাইজেশনকে এগিয়ে আসতে হবে, এবং দে আর দ্য মডেল। সো সামওয়ান নিড টু বি শো দ্য ওয়ে, যেভাবে কীভাবে করা উচিত, এবং এগিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ লুনিক। আমি শরীফ আপনার কাছে একেবারে জানতে চাই যে নিউরো সার্জারির মতো এরকম একটি ব্যস্ত এবং আমি বলবো যে অনেকটা অ্যাডভেঞ্চার মূলক জিনিসে আসার ইচ্ছে কেন হলো আপনার? আসলে আপনার এই পাথওয়েটা কিরকম ছিল আর কি প্রথম থেকে? দ্যাটস ফাইন, থ্যাংক ইউ। মানুষ সবসময় তো চ্যালেঞ্জ পছন্দ করে, এবং চ্যালেঞ্জটা যদি হয় লাইফ অ্যান্ড ডেথে, সেটা তো আরও বেশি এক্সাইটিং হয়। তো এই থেকে আমার মনে হয় যে আমার এটা মানে মানে অ্যাডভেঞ্চারের দিক থেকে আসলে আমি একেবারে সরাসরি আবার ক্লিনিক্যাল সাইডে চলে আসি, মানে এটা একটা সম্পূরক প্রশ্ন ছিল আর কি। সেটি হচ্ছে যে আমাদের যখন অনেক সময় দেখা যাচ্ছে ব্রেনের যে আমাদের যে স্কালটা থাকে সেটি অনেক সময় ফ্র্যাকচার হয়ে থাকে। অনেকে আমরা দেখেছি যে অনেক ভারী কিছু উপর থেকে পড়ে, যারা বিল্ডিংয়ের কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, অনেকটা রাস্তা পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, অনেকটা দেখলো এক টুকরা ইট মাথার উপর পড়লো, হেড ইনজুরি হয়ে আপনাদের কাছে আসলো। এই ধরনের হেড ইনজুরির ক্ষেত্রে আসলে এই ফ্র্যাকচার বা এগুলোর করার সক্ষমতা কতখানি রয়েছে আপনাদের 100%। হসপিটালে, এবং কি করে থাকেন সাধারণত? এখানে দেখা যায় যে ফ্র্যাগমেন্টগুলো বা ফ্র্যাকচারগুলো যদি বড় টুকরো হয় সেগুলো লাগানো দেওয়া যায়, কিন্তু এগুলো যদি কখনো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেখানে টাইটানিয়াম মেশ প্লেট আছে অথবা বোন সিমেন্ট আছে, সেটা দিয়ে সেটা রিপ্লেস করা যায়, রিপ্লেস করা এবং যায়, এটা এভরি কর্নার অফ দ্য কান্ট্রি এটা পসিবল এবং গোয়িং অন। এটা সম্ভব। আমি আরেকটি বিষয় জানতে চাই যে কেপিজি হসপিটাল আমি বলবো ওই অঞ্চলের জন্য একটি মানে আশার একটি আশীর্বাদ। প্রতীক আশার একটি প্রতীক। তো যখন কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তখন আসলে একটি বিষয় রয়েছে যে একটি রয়েছে যে মেডিকো লিগাল একটি ব্যাপার রয়েছে, যেটি অনেকে হয়তো পরিচয়বিহীন, অনেকে চলে আসেন বা তাদের চিকিৎসা ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো লোক থাকে না। এই ধরনের ক্ষেত্রে বা ইমিডিয়েট অপারেশন লাগবে, এই ধরনের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটি কী? এবং আরেকটি বিষয় হচ্ছে যে ফিনান্সিয়াল একটি ব্যাপার রয়েছে। আমরা যেটি বিশ্বাস করি যে যে কোনো ধরনের ব্রেন সার্জারি বা যে কোনো কিছু ক্ষেত্রে মানুষ ধরেই নেয় যেখানে বিশাল একটি অঙ্কের খরচ হবে, সেটিকে মানুষের মানে সীমার মধ্যে কতখানি নিয়ে আসা সম্ভব, সেটি দুটি বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছি। যদি আননোন লোক আসে এবং যেখানে লাইফটা হলো এমার্জেন্সি, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ ওনারা দায়িত্ব নেন, কিন্তু লোকাল সিভিল সার্ভেন্ট অফিসকে সেটা জানানো, ইনফর্ম করা হয় যে আননোন পেশেন্ট পাওয়া গেছে, এই অবস্থা, আমরা লাইফ সেভিংয়ের জন্য এই কাজ করছি। আর ডেফিনেটলি ইউএসএতে যেমন মোটামুটি সবার হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স করা আছে, হেলথ ইন্স্যুরেন্স করা আছে, ইউকেতে কোনো সমস্যা নাই, ওখানে গভর্নমেন্ট সব দায়িত্ব নিচ্ছেন। আমাদের দেশের প্রেক্ষাপটটা তো হলো একটা দুর্দুল্যমান অবস্থা। যদিও গভর্নমেন্ট সার্ভিসে যতগুলো হাসপাতাল আছে সেখানে তো ফ্রি অফ কস্ট চিকিৎসা হয়, কিন্তু প্রাইভেটে একটু তাদের মেনটেন্যান্সের জন্য কস্ট একটু বেড়ে যায়। আর আসলে তো আমরা অ্যাক্সিডেন্টের জন্য প্রস্তুত থাকি না, একটা অলনে সাডেন একটা ধাক্কা আসে,
সব কিছু ব্যালেন্স করে মোটামুটি যাতে একটা কমফোর্টেবলে চলা যায় সেটা আলোচনা করে একটা ফাইনালাইজ করা যায়। সেটিকে আসলে আমার মনে হয় যে আমাদের সীমার মধ্যে নিয়ে আসা উচিত। লুনিক, আমি যদি একেবারে সরাসরি জানতে চাই যে আপনার একটা এক্সপিরিয়েন্সের কথা শুনতে চাই, একদম হেড ইনজুরি নিয়ে এসেছে, আপনার ইমার্জেন্সির পক্ষ থেকে সরাসরি কোনো এক্সপিরিয়েন্সের কথা যদি আমাদেরকে শেয়ার করেন। থ্যাংক ইউ। এটা আসলে ডেলি হয়। আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে বৃদ্ধ পপুলেশন, এল্ডারলি পপুলেশন, তাদের মেজর ট্রমা এবং হেড ইনজুরি হয় স্ট্যান্ডিং পজিশন থেকে। ওরকম দূর থেকেও কোনো ইট পড়ছে না বা মেজর রোড ট্রাফিকও না, বাড়িতে হাঁটছিল, পড়ে গেল, পড়ে যে হেড ইনজুরি হলো। এবং তারা আসতেও চায় না, কারণ তারা বাড়ি থেকে ওরা মনে করে যে হসপিটাল আসলে হয়তো আমি আর বাসায় ফিরে আসবো না, সো দে ওয়েট। তো আমি এরকম অনেকবার দেখেছি আসলে, এরকম মেজর ব্লিড নিয়ে তারা এসছে 1-1.5 দিন পরে। তো বাট রিকভারিও হয়, বাট ইট কোয়াইট কমন। সো কোনো হেড ইনজুরি আসলে অবহেলা করার জন্য নয়। তো আমার কথা হচ্ছে যে সবাইকে আসা উচিত, অ্যাসেস করা উচিত, দেন উই ক্যান ডিসাইড ওয়েদার ইজ হেভি অর নট অর সিভিয়ার অর নট। বাট প্রচুর পেশেন্ট দেখেছি আমি, কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা জাস্ট পড়ে গেছে, ছোট্ট একটু নক, বাইরে দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু মেজর কিছু হয়ে গেছে। আপনি প্রথমে বললেন যে ব্রেনটা ছোট থাকে, মানে উইদাউট এনি এক্সটার্নাল ফিচার্স ইউ ক্যান স্টিল হ্যাভ হেড ইনজুরিজ। সেটি কিন্তু আসলে একটি খুবই আমাদের শিক্ষণ। অনেকে আমরা দেখেছি যে এল্ডারলি পার্সন যারা রয়েছেন হয়তো কোনো সামান্য একটু আঘাত পেয়েছেন, খাট থেকেই হয়তো পড়ে যেয়ে একটু আঘাত পেয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আফটার ফিউ ডেজ তারা আনকনশাস হয়ে ইমার্জেন্সিতে এসেছেন, এবং আমরা যখন স্ক্যান করে দেখা গেল যে সেখানে একটা সাবআরাকনয়েড হেমোরেজ বা কিছু একটা হেমোরেজ এটা হয়েছে। এটা কিন্তু ভেরি কমন, এটা আমাদের মাথায় রাখা দরকার আসলে। শরীফুল, আমি একেবারে শেষের দিকে আপনার কাছে একটু জানতে চাই যে নিউরোসার্জারি বা ইমার্জেন্সি ইটস এ টিম ওয়ার্ক, এটা একসাথে অ্যাকচুয়ালি কাজ করে, এবং এর সাথে অন্যান্য যারা স্পেশালিটি রয়েছে তাদেরও একটা কম্বাইন্ড ইফেক্ট দরকার। এই ধরনের ইনজুরি ক্ষেত্রে আপনাদের কেপিজি স্পেশাল হসপিটালে কোনো ধরনের কোড অথবা কোনো কিছুর ব্যবস্থা রয়েছে কিনা যেখানে সবাই একসাথে এসে কাজটি করতে পারে? যেটা করলে পরে আমরা সবাই ইনভলভ যারা যারা আছেন সেখানে হাজির হয়ে যাই। সেখানে আসলে এটা একটা কল হয়, সেখানে সবাই যারা যার প্রয়োজন, জেনারেল সার্জন, অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন এবং আদার্স নেসেসারি যা যা লাগে কোড হলে সবাই সেখানে সমন্বিত একটি সিদ্ধান্ত প্রয়োজন। আমি ট্রিটমেন্টের কথা জানতে চাই যে আপনারা আমাদের প্রেক্ষাপটে সিটি স্ক্যান, এখন যদিও সিটি স্ক্যান অনেক জেলা শহরগুলোতে আছে, প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনা করি, কিন্তু প্রাথমিকভাবে একজন ইমার্জেন্সি ফিজিশিয়ান বা ডক্টর যদি সিটি স্ক্যানের ব্যবস্থা নেই, সেক্ষেত্রে একটি রোগীর অবজারভেশন বা সবার সিটি স্ক্যান করার প্রয়োজন রয়েছে কিনা, অবজারভেশনটি কিভাবে করবে? শুধু মাইল্ড যদি হেডেক থাকে দে ক্যান ওয়েট অ্যান্ড অবজার্ভ, কিন্তু হেডেকটা যদি সিভিয়ার পর্যায়ে থাকে অথবা যদি আদার্স সিমটমগুলো আসে, সেটা ভমিটিং, সিজার, আনকনসিয়াস, তাহলে সিটি স্ক্যানটা মোস্ট প্রায়োরিটি। সিটি স্ক্যান তাহলে সেক্ষেত্রে করতে হবে, বিকল্প নেই। বিকল্প নাই, সেটি কিছু নাই এটা জানো আমার জন্য ইম্পর্টেন্ট, হি ইজ ফাইন। সেটি আসলে ঠিক করা। লুনিকা, আমি একেবারেই শেষের দিকে আপনাকে যে ক্লোজিং রিমার্কস আপনার কাছে জানতে চাইবো, যদি আসলে সার্জারিকে যদি আমরা একটি বলেছে যে কিছু গোল্ডেন আওয়ার রয়েছে, যে এই সময়ের মধ্যে যে নক টু নাইফ একটি শব্দ রয়েছে, যে যেখান থেকে শুরু সেখান থেকে একদম ওটি পর্যন্ত, এই সময়টাকে আসলে ইউটিলাইজ করার ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা, যে আসলে আমরা কিভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারি? দেখেন, যে কোনো পেশেন্ট আমার জন্য ইমার্জেন্সি, আনলেস প্রুভেন আদারওয়াইজ। আমি যে কোনো পেশেন্টকে আমরা একইভাবে দেখি, অ্যান্ড ইফ উই ডোন্ট ফাইন্ড ইট, কিছু পেলাম না, দেন ফেয়ার এনাফ। কিন্তু যদি কিছু পাওয়া যায়, মানে কোনো রকম অবকাশ নেই দেরি করার। সো এবং পেশেন্ট কখনো বলে আসে না, দ্যাটস দ্য বিউটি অফ ডক্টর হওয়ার অ্যাডভান্টেজ। এবং আমরা খুব গর্বিত বোধ করি যে কিছুই দেখা যাচ্ছে না, কুড বি খুব ডেঞ্জারাস কিছু, অনেক কিছু দেখা যাচ্ছে হয়তো কিছুই না। এই যে অ্যাসেসমেন্টটা, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, যে কারণে ইমার্জেন্সির যে ভূমিকা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আসলে গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলাম শরীফ। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা জানতে চাই যে আসলে হেড ইনজুরির ব্যাপারে আমরা একটু কথা বলেছি, দ্রুত সময়ে সঠিক চিকিৎসা, এই যে দ্রুত সময়ের বিষয়টি, একটি সচেতনতা একটি বিষয় রয়েছে। একই সঙ্গে হেড ইনজুরি এড়ানোর জন্য কিন্তু কিছু সতর্কতা রয়েছে, যেটিকে আমাদের প্রতিনিয়ত আমাদেরকে মেনে চলা উচিত। সেই বিষয়টি যদি আমাদেরকে একটু বলে শেষ করেন আর কি। একেবারে যারা ইয়াং অ্যাডাল্ট, হয়তো ম্যাট্রিক দিবে দেয়নি, এইসব বাবুগুলা দেখা যায় যে তারা বাসায় অনেক জেদ করে আমার মোটরসাইকেল লাগবে, অথবা বাবা মাকে না বলে নিয়ে চলে আসছে। উঠতি বয়স, রক্ত গরম, তাদের যত স্পিড বাড়ে তত ভালো লাগে।
এবং তারা কখনোই হেলমেটটা পরতে চায় না, এইটি একটা গুরুত্বপূর্ণ। অথচ এই একটা জিনিস তার জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়ায় থাকে, তাকে সেভ করতে পারে। সবসময় আমরা বলি যে যারা অ্যাডাল্ট হয়নি তাদের একটু বোঝানোর জন্য, এবং যদি বুঝুক আর না বুঝুক অন্তত হেলমেটটা না পরে রাস্তায় বেরোনো। এবং একই সঙ্গে যারা সদস্য থাকেন হোন্ডার মধ্যে বা বাইকে, তাদের দেখা যায় যে উনি নিজে হেলমেট পরছেন কিন্তু তার সঙ্গীটা পরছে না। সঙ্গের মানুষটিকে হেলমেট পরছেন। এই বিষয়টিকে আমরা একেবারেই গুরুত্ব দিলাম। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, এবং ধন্যবাদ ডাক্তার লুনিক আপনাকেও আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ অমিত ভাই, ধন্যবাদ লরিক। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আসলে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হেড ইনজুরি। আমরা সবাই জানি কম বেশি মাথায় আঘাত পেলে কিন্তু আমরা আসলে সতর্ক হওয়া উচিত। এই তথ্যটি কিন্তু আমরা আমাদের আজকের আলোচকদের মাধ্যমে পেয়েছি, এবং কতগুলো গুরুত্বপূর্ণ যেটি সিমটম রয়েছে, বিশেষ করে যদি তীব্র মাথা ব্যথা হয়ে থাকে, কারো যদি বমি হয়ে থাকে রিপিটেডলি, কারো যদি খিঁচুনি হয়ে থাকে এবং জ্ঞানের মাত্রাটা যদি কমে যায়, তাহলে কিন্তু আর এক মুহূর্ত দেরি নয়, তাহলে নিকটস্থ হসপিটালে তখনই যেতে হবে এবং হেড ইনজুরির যে যথাযথ চিকিৎসা রয়েছে সেটাকে গ্রহণ করতে হবে। এবং মহাসড়কে যদি কখনো কেউ দুর্ঘটনার শিকার হন, তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে যে চিকিৎসা করে বাসায় যেতে হবে, বাসায় যে চিকিৎসা নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।